হাই এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল জেনারেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস। তোমাদের যে এমটিএস কে টার্গেট করে আমাদের ম্যাথ ক্লাস হচ্ছিল, আজকে তার পরবর্তী ক্লাস নাম্বার 3, যেখানে আমরা 5ই অক্টোবর 2021-এর থার্ড শিফটের অঙ্কগুলি নিয়ে আলোচনা করব। এর আগে আমাদের দুটি ক্লাস হয়েছে ম্যাথের। যারা যারা দেখোনি, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তার প্লেলিস্ট লিঙ্ক তোমরা পেয়ে যাবে, সেখান থেকে আগের ক্লাসগুলিকে অবশ্যই দেখে নেবে। এবং যারা যারা আমাদের টেলিগ্রাম চ্যানেল জবস একাডেমিতে জয়েন হওনি, ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে জয়েন হয়ে যাও, সেখানে তোমরা ভিডিও রিলেটেড ইনফরমেশন পেয়ে যাবে। আজকে প্রথম দেখো কি রয়েছে অঙ্ক, যে এক নাম্বার, যে এ এবং বি একটি কাজ যথাক্রমে 12 দিন এবং 20 দিনে সম্পূর্ণ করতে পারে। তারা একসাথে 4 দিন কাজ করে। সি একাই অবশিষ্ট কাজ 14 দিনে সম্পন্ন করে। বি এবং সি একসাথে একই কাজ সম্পূর্ণ করতে পারে কত দিনে? তাহলে এখানে কি বলছে, যে এ আর বি যথাক্রমে কাজটিকে 12 দিন এবং 20 দিনে করতে পারে, অর্থাৎ যে এ কাজটিকে করে দেয় 12 দিনে, আর সেই বি সেই কাজটিকেই করে দেয় 20 দিনে। তাহলে এখান থেকে আমি মোট কাজটা বার করে নিচ্ছি, এদের এলসিএম করে, যেটা পাচ্ছি 60। তাহলে এখান থেকে পাচ্ছি যে এ করছে 5 ইউনিট ডেলি, বি করছে 3 ইউনিট ডেলি। এবার কি করছে, তারা কি বলছে একসাথে 4 দিন কাজ সম্পন্ন করে। তাহলে একদিনে কত করে এ আর বি মিলে একসাথে? এ আর বি একসাথে কাজ করবে, দেখো 5 + 3 মানে হচ্ছে 8 একক, তাই না? এই দুটোকে যোগ করলে তাহলে 8 একক। তারা 4 দিনে কত করবে? তা 4 দিনে করবে, এটাকে 4 দিয়ে গুণ করে দাও, মানে হচ্ছে 32 একক। 32 একক যদি কাজ করে থাকে, মোট কাজ কত ছিল? 60 একক। তাহলে বাকি কত থাকছে? বাকি থাকছে 60 - 32 মানে হচ্ছে 28 একক। সেই কাজটা কি করছে? সেই কাজটা সি বলছে অবশিষ্ট কাজটি 14 দিনে করে দেয়, অর্থাৎ এই 28 ইউনিট কাজটা সি 14 দিনে করে। তাহলে সি একদিনে কত করে? সি একদিনে করে 28/14 সমান হচ্ছে 2 একক করে ডেলি। তাহলে সি করছে ডেলি 2 একক। তাহলে বি এবং সি একসাথে একই কাজ সম্পূর্ণ করতে পারে কত দিনে? তাই বি করছিল কত রেগুলার 3 একক করে, আর সি করছে 2 একক করে। তাহলে বি আর সি একসাথে করছে, বি আর সি হচ্ছে 3 + 2 মানে হচ্ছে 5 একক করে। তাহলে মোট কাজটি করতে তাদের দুজনে কত সময় লাগবে? মোট কাজ ছিল 60 একক, 60/5 সমান হচ্ছে 12 দিন। তাহলে বি আর সি এর সেই কাজটি করতে সময় লাগবে 12 দিন। অপশন 2 এ রয়েছে সঠিক উত্তর। নেক্সট 2 নম্বর অঙ্ক, যে এক্স ওয়াই এবং জেড এর গড় জেড এর চেয়ে 6 বেশি, অর্থাৎ এক্স ওয়াই আর জেড এর গড় কত? এক্স প্লাস ওয়াই প্লাস জেড বাই 3, এটাই হবে জেড এর এদের গড়, তিনজনের এদের গড় বলছে জেড এর চেয়ে 6 বেশি, মানে এইটা সমান জেড প্লাস 6। আমি এটা একটা করতে পারি সমীকরণ প্রথম লাইনটা থেকে। সেখান থেকে আমি কি পাচ্ছি, যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান 3z প্লাস 18, তাই? এবার এখান থেকে আমি কি পাচ্ছি, আর একটা কি বলে দিয়েছে, আর একটা বলে দিয়েছে, দেখো এখানে যে এক্স এবং ওয়াই এর গড় হচ্ছে 50। তাহলে এক্স আর ওয়াই এর গড় যদি 50 হয়, তাহলে এক্স প্লাস ওয়াই সমান কত? 50 এর দ্বিগুণ মানে হচ্ছে 100। তাহলে এক্স প্লাস ওয়াই সমান আমি এখানে যদি বসিয়ে দিই সেটা, তাহলে ভ্যালুটা হয়ে যাবে কত? 100 প্লাস জেড সমান 3z প্লাস 18, বা 3z-টাকে থেকে যদি জেড এদিকে বাদ দিয়ে দাও, তাহলে আসবে 2z সমান 100 থেকে 18 বাদ চলে যাবে, 100 থেকে 18 বাদ দিলে হয়ে যাবে 82। তাই 2z সমান হবে 82, তাহলে z সমান হচ্ছে 41। তাই z = 41 আমি পেয়ে গেছি। এবার বলছে ইউ জেড এর থেকে 6 কম, তাহলে ইউ কত? ইউ হচ্ছে জেড এর থেকে 6 কম, মানে হচ্ছে 41 - 6 সমান হচ্ছে 35। তাহলে বলছে ইউ এবং জেড এর গড় কত? তাহলে ইউ হচ্ছে 35 আর জেড হচ্ছে 41, এদের দুজনের গড় হচ্ছে যোগ করে 2 দিয়ে ভাগ। তাহলে কত পাচ্ছি? 35 আর 41-কে যোগ করলে আমি পাচ্ছি 76/2 মানে হচ্ছে 38। তাহলে তাদের দুজনের গড় হচ্ছে 38। অপশন 3 এ রয়েছে সঠিক অ্যান্সার। নেক্সট, ধরা যাক এক্স হলো সবচেয়ে বড় 4 সংখ্যার সংখ্যা, যা 16, 21, 24 এবং 28 দ্বারা বিভাজ্য। এক্স এর অঙ্কগুলির সমষ্টি কত? অর্থাৎ সংখ্যাটির অঙ্কগুলির সমষ্টি কত? দেখো এখানে কি বলেছে, 16, 21 এবং 24 ও 28 দ্বারা বিভাজ্য যাবে। তাহলে তার মানে কি? তার মানে সেই সংখ্যাটি দেখো 16 দ্বারা বিভাজ্য আলাদা করে, 21 দ্বারা বিভাজ্য আলাদা করে। এটা ম্যাথমেটিক্যালি বা কনসেপচুয়ালি যদি আমরা করতে চাই, তাহলে আমাকে কি করতে হয়? 16, 21, 24 আর 28 এদের এলসিএম বার করতে হবে। এলসিএম যদি আমি করি, সেই এলসিএমটা আমি পাবো 336। ঠিক আছে, 336। এবং যেটা বলতে কি 4 অঙ্কের বড় সংখ্যা হতে হবে, সবচেয়ে বড় 4 অঙ্কের সংখ্যা। তাহলে সবচেয়ে বড় 4 অঙ্কের সংখ্যা কি? 9999। একে আমরা কি করব? 336 দিয়ে ভাগ করব, দেবো, সেখানে ভাগফল পাবো 29, ভাগশেষ কিছু একটা পড়ে থাকবে।
ঠিক আছে, ভাগশেষ কিছু একটা থাকবে, ভাগফল আমি পাবো 29, অত 29 দিয়ে যাবে। তা সেই সংখ্যাটি কত হবে? সংখ্যাটিকে আমি বার করতে হবে 336 কে 29 দিয়ে গুণ করে দিলে যেটা আমরা পাবো, যেটা হচ্ছে 9744, সেটা হবে আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, যেটা হচ্ছে সেই 4 অঙ্কের সংখ্যাটি, যেটা 16, 21, 24 এবং 28 দ্বারা বিভাজ্য। এবার আমাকে কি চেয়েছে? যে অঙ্কটির অঙ্কগুলির সমষ্টি কি, অর্থাৎ সংখ্যাটির অঙ্কগুলির সমষ্টি। 9 আর 7 16, 16 আর 8 হচ্ছে 24, তাহলে অঙ্কগুলির সমষ্টি হচ্ছে 24, অপশন 4 এ রয়েছে সঠিক উত্তর। বা তুমি এখানে একটা করতে পারো, দেখো 21, 24-এর মধ্যে 3 আছে, তাই সে 3 দ্বারা বিভাজ্য। দেখো এখানে 1 আর 9 10, এটা 3 দ্বারা বিভাজ্য হবে না। 6 আর 1 7, এটাও 3 দ্বারা বিভাজ্য হবে না। এখানে 1 আর 2 4, এই দুটোর মধ্যে তুমি একবার টেস্ট করতে পারো। ঠিক আছে, যে 21 আর এটা 24 অন্যান্য যে বিভাজ্যতার নিয়ম আছে তার প্রেক্ষিতে, তাহলে তুমি অ্যান্সার করে আসতে পারবে এইসব না করার পর 24 কে। অপশন 4 এ রয়েছে সঠিক উত্তর। নেক্সট রয়েছে, একটি নিবন্ধের চিহ্নিত মূল্য 3600 টাকা, বিক্রয় সময় এটিতে 1% এবং 15% এর দুটি ধারাবাহিক ছাড় দেওয়া হয়। যদি নিবন্ধটির বিক্রয় মূল্য 2448 হয়, তাহলে এক্স এর ভ্যালু কত? অর্থাৎ প্রথমে ছিল কত দাম? এর ছিল দাম 3600 টাকা। এরপর এতে x% ছাড় দেওয়া হয়েছে। x% ছাড় বলতে 100 মাইনাস এক্স বাই 100। তারপর আমাকে 15% ছাড় দিয়েছে, মানে 100 মাইনাস 15, যেটা হচ্ছে 85 বাই 100, নিয়ে তার দাম হয়ে এসছে 2448। এটাকে আমাকে ক্যালকুলেশন করতে হবে। তো এখানে প্রথমে 0 0 কেটে দেবে, এখানে 85-কে 5 দিয়ে কেটে দাও, 17 দিয়ে কেটে দাও, 5 দিয়ে কেটে দাও, 17 আসবে। এখানে 5 দিয়ে এটা 20 আসবে। ঠিক, এখানে 36 দিয়ে এটাকে কেটে যাবে 2448-কে। 36 দিয়ে যদি আমরা কাটি তাহলে পেয়ে যাবে এখানে 68। তাহলে এখান থেকে পাবে 17 গুণিত 100 মাইনাস এক্স ইকুয়াল টু 68 ইন্টু 20। বা এবার এটাকে ক্যালকুলেশন যেমন ভাবে করি আমরা, 17x সমান এটাকে গুণ 68-কে 2 দিয়ে গুণ করলে 136, 1360, বা মাইনাস 17x সমান এদিকে থাকছে 40 আর 30, 340, মাইনাস, বা x সমান হচ্ছে 20। তাহলে x সমান পেলে কি, যে 20%। তাহলে x এর ভ্যালু হচ্ছে 20, অপশন এ তে রয়েছে সঠিক অ্যান্সার। তো প্রথমে তাকে x% বলতে 20% ছাড় দিয়েছিল, তারপরে 15% ছাড়। এটার আর একটা মেথড আছে, যে তুমি এখানে এটা করতে পারো, যে 100% যখন জিনিসটা, তখন তার দাম ছিল 3600, তারপর এখানে হয়ে গেছে সেটা 2448, এটার পার্সেন্টেজটা কত বেরোচ্ছে। এখানে অবশ্যই দেখবে এটা তোমার কত বেরোবে দেখবে। এবং তারপর এখানে সে প্লাস মাইনাস এ প্লাস মাইনাস বি প্লাস মাইনাস এ বি বাই 100, এই ফর্মুলাতে প্লাস এর জায়গায় এক্স আর প্লাস বি, সরি মাইনাস এক্স মাইনাস 15 প্লাস এ মাইনাসে মাইনাস, এ মাইনাসে মাইনাসে প্লাস, প্লাস 15x বাই 100, এটা ইকুয়াল টু এই যে পার্সেন্টেজ যেটা আসবে সেটা এখানে তুমি লিখতে পারো। যেটা লস হবে, যেমন ধরো এখানে যদি 80 আসে তাহলে -20 হবে এখানে। ঠিক আছে, যে লস সেটা বোঝাবে। তো সেই হিসাবে তুমি এখান থেকে এক্স এর ভ্যালুকে বার করতে পারো এই ফর্মুলা ইউজ করে। তো সেটা তো খুব বেশি শর্ট হবে না, তাই আমি আর সেটা বলছি না। এইভাবে তুমি করতে পারো, যেটা মেথডিক্যালি বা কনসেপচুয়ালি তোমাদের বুঝতে সুবিধা হবে। একটি অর্থ 2 বছরে 11,616 টাকা এবং 3 বছরে বা 3 বছরে 12,777.60 টাকা হয়। যখন সুদ বার্ষিক চক্রবৃদ্ধি হয় তখন যোগ মানে অ্যামাউন্ট কত, বা অর্থের পরিমাণ কত, বা আসল কত? তাহলে এটার প্রথমে শর্ট ট্রিক্সটাকে বলবো নাকি ডিটেলসটা? প্রথমে ডিটেলসটাই বলে দিই। ঠিক আছে, যেটা কি বলেছে, যে 2 বছরে হয় 11,616, মানে আমি বলতে পারি যে আসল যদি পি হয়, পি ইন্টু 1 প্লাস আর বাই 100 একটা নির্দিষ্ট সুদের হারে 2 বছরে হচ্ছে 11,616 টাকা। তারপর কি হচ্ছে আবার, সেটাই 3 বছরে যখন হচ্ছে, অর্থাৎ 1 প্লাস আর বাই 100 এর কিউব, তখন হচ্ছে এটা 12,777.6 টাকা। ওকে, এবার যদি এটা হচ্ছে 1 নাম্বার লিখি, এটাকে আমি যদি 2 নাম্বার করি, তাই 2 কে যদি 1 দিই, অর্থাৎ 2 ডিভাইডেড বাই 1 করি আমি, তাহলে কি হবে দেখো, 2 কে যদি 1 দিয়ে ভাগ করি, এখানকার পাওয়ার 3 আছে, এখানকার 2 আছে, মানে সিঙ্গেল পাওয়ার চলে আসবে, পি কেটে যাবে। তাহলে 1 প্লাস আর বাই 100 সমান আমি পেয়ে যাব 12,777.6 বাই 11,616, যেখান থেকে আমি ভ্যালু পাবো এটাকে ভাগ করলে 1.1। ওকে, এবার এখান থেকে আমি যদি এটাকে ক্যালকুলেশন করি, যে এর ভ্যালু হচ্ছে 1.1,
তাহলে এবার আমি প্রথম যে সমীকরণটা রয়েছে সেখানে এর জায়গাতে যদি p ইন্টু 1.1 স্কোয়ার সমান হচ্ছে 11,616 লিখে দিতে পারি, কারণ এর ভ্যালু আমি বার করে নিয়েছি 1.1। তাহলে p ইন্টু 1.21 ইকুয়াল টু 11616, বা p ইকুয়াল টু 11616 বাই 1.21 ইকুয়াল টু 9,600, যেটা আসবে আমাদের অ্যান্সার। অপশন 4 রয়েছে। এটা হচ্ছে মেথডিক্যালি, তুমি যদি বুঝে বুঝে করতে চাও। আর নয়তো আর একটা ট্রিক্সই আছে, যেটা হচ্ছে 3 বছরের ক্ষেত্রে আর এটা 2 বছরের ক্ষেত্রে। 3 বছরে হচ্ছে 12,777.6, 2 বছরের ক্ষেত্রে হচ্ছে 11,616। এদের মধ্যে রেশিও বার করতে হবে। রেশিও বার করলে দেখতে পাবে 11:10 পাবে। 11:10 মানে যে বছরে আসল 10, পরের বছরে আসল হয়ে যাচ্ছে 11, মানে সুদ যেটা হচ্ছে, সুদের হার হচ্ছে 10%। স্পষ্ট কথা। তাহলে সুদের হার যদি 10% হয়, এটা দ্বিতীয় বছরে, তাহলে প্রথম বছরের প্রথমে কত ছিল আসল, তাহলে দ্বিতীয় বছর শেষে কত ছিল, 11,616। তার এক বছর আগে ছিল 10/11, তার এক বছর আগে মানে প্রথমে ছিল 10/11। এই ক্যালকুলেশনটা আমাকে করতে হবে। এই ক্যালকুলেশনটা করলেও তুমি পেয়ে যাবে 9,600, যেখান থেকে আনসার চলে আসবে। এই মেথডেও করতে পারো। ওকে, তো অপশন 4 আসছে সঠিক উত্তর। এবার এই মেথডটা তুমি তখন ইউজ করতে পারবে যখন প্রথম মেথডটা বুঝতে পারবে। নেক্সট, 92 জন শিক্ষার্থীর একটি ক্লাসে ছেলেদের সাথে মেয়েদের সংখ্যার অনুপাত 12:11। একটি পরীক্ষায় মেয়েদের গড় স্কোর ছেলেদের তুলনায় 33.13% বেশি। যদি সকল শিক্ষার্থীর গড় স্কোর 80 হয়, তাহলে মেয়েদের গড় স্কোর কত? তাহলে প্রথমে মোট ছাত্রছাত্রীর সংখ্যা আছে 92, তার সেখান থেকে ছাত্র আর ছাত্রীর অনুপাত যেহেতু দিয়ে দিয়েছে, তাই আমি ছাত্র সংখ্যা বার করে নিই। ছাত্র সমান হচ্ছে 92 ইন্টু 12/23, মানে হচ্ছে 4×12 = 48 জন। ঠিক একই রকম ভাবে ছাত্রী হচ্ছে 92 ইন্টু 11/23, মানে হচ্ছে 4×11 = 44 জন। পেয়ে গেলাম দুটোই, ঠিক দুজনেই পেয়ে গেছি। এবার মোট ছাত্রছাত্রীর মোট নাম্বার কত? দেখো, তাদের সকল ছাত্রীদের গড় হচ্ছে 80, তাহলে টোটাল অর্থাৎ 92টি ছাত্রছাত্রীর মোট নাম্বার কত? 92 গুণিত 80 সমান 7,360, এটা আমি পাবো। ওকে, এবার কি বলেছে এখানে, যে মেয়েদের গড় স্কোর ছেলেদের তুলনায় 33.13 বেশি। এটা দেখো তুমি এইভাবে কিভাবে করবে, অর্থাৎ ছেলেরা যদি 100 হয়, তাহলে মেয়েরা হচ্ছে 133.13। বা তুমি এইভাবে করতে পারো, যে ছেলেরা যদি 33 হয়, তাহলে মেয়েরা হচ্ছে 4। অর্থাৎ ছেলেরা যদি 3x নাম্বার পায়, তাহলে মেয়েরা পেয়েছে 4x। দেখো, এই ক্ষেত্রে আমি সেটাই পেয়েছি। অর্থাৎ আমি যেটা কি বললাম, যে ছেলেরা যদি 100% হয়, তাহলে মেয়েরা হচ্ছে 133.13। তাহলে এটা দেখো, 33.13 দিয়ে যদি কাটো, এটাকে 3 দিয়ে যাবে, এটাকে 4 দিয়ে যাবে, তাই 3:4 হচ্ছে। অর্থাৎ ছেলেরা যদি 3 পায়, মেয়েরা পেয়েছে 4। সেটাকে আমি ধরলাম 3x বা 4x। তাই সে 3x হিসাবে কতজন ছেলে আছে? 48 জন। তাহলে 48 জন কত পাবে? 48 ইন্টু 3x, মানে গুণ করে দিলে আমি পেয়ে যাচ্ছি 144x। প্লাস মেয়ে আছে কত? 44 জন, তারা পাচ্ছে কত? 4x করে। তাই 44 ইন্টু 4x, মানে 4×4 = 16, 160, আর 176x। তাহলে সেইটাই তো মোট নাম্বার হয়ে গেল না, যেটা আমি এখানে বার করে রেখেছি, 7,360। এখান থেকে এটাকে যোগ করলে আমি পাচ্ছি 320x সমান 7,360, বা x সমান 7,360 বাই 320 সমান, ভাগ করলে আমি পাবো 23। অপশন নাম্বার, তাহলে কি আসছে? এক্স হচ্ছে 23, সরি, আমার এখন অ্যান্সার এলো না। এক্স হচ্ছে 23। আমাকে কি চেয়েছে অঙ্কতে? অঙ্কতে চেয়েছে তাহলে মেয়েদের গড় স্কোর কত। মেয়েদের গড় স্কোর কি ধরেছিলাম? 4x ধরেছিলাম। তাহলে গড় স্কোর হবে 4×23 সমান হবে 92। অপশন নাম্বার 3 রয়েছে সঠিক উত্তর। পরবর্তী অঙ্ক রয়েছে, 8.4 সেন্টিমিটার ব্যাসার্ধের একটি কঠিন ধাতব গোলক গলে গিয়ে 18.9 সেন্টিমিটার উচ্চতার একটি শঙ্কুতে পুনঃস্থাপিত হয়। শঙ্কুর গোড়ার ব্যাসার্ধ বা ভূমির ব্যাসার্ধ কত? তাহলে এখানে কি আছে? একটা গোলক আছে আর একটা শঙ্কু আছে। দুটোর আয়তন আমাকে অ্যাকচুয়ালি জানতে হবে। তাহলে ভলিউম অফ দ্য স্ফিয়ার, অর্থাৎ প্রথমে যে গোলকটা ছিল যার এত ব্যাসার্ধ ছিল, তার ভলিউম কত?
ভলিউম অফ স্ফিয়ার বা গোলক, গোলক লিখে দিই, ভলিউম অফ গোলক সমান 4/3 ইন্টু পাই আর কিউব, পাই ইন্টু আর কিউব, যেখানে আর হচ্ছে 8.4, সেটাই আমি লিখে দিলাম 8.4 এর কিউব। ওকে, আর একটা কি হচ্ছে যে এক্ষেত্রে দেখো উচ্চতার শঙ্কুটির যে ব্যাসার্ধ সেটাকে তুমি ধরে নাও, শঙ্কুটির ব্যাসার্ধকে ধরে নাও তুমি এইচ, তাই না? আঠারো দশমিক আচ্ছা, উচ্চতা তো দিয়ে দিয়েছে, এইটা হচ্ছে শঙ্কুটার হাইট, আর আমি আর ধরে নিলাম বা ব্যাসার্ধ ধরে নিলাম আর, তাহলে শঙ্কুটার ভলিউম কত? ভলিউম অফ কোন বা শঙ্কু, সেটা কত হচ্ছে 1/3 পাই আর স্কোয়ার এইচ, পাই আর স্কোয়ার এইচ, এইচ এখানে দিয়ে দিয়েছে 18.9। দেখো এইটা গোলেই তো এইটা হয়েছে, তার মানে কি দুটোর আয়তন সমান, অর্থাৎ এতে যতটা লোহা ছিল, ধাতু ছিল, এতেও ততটাই ধাতু থাকবে, তাই দুটোরই আয়তন তো সমান হওয়া উচিত। তো সেটাই আমি করে নেবো এখানে, যে 4/3 পাই ইন্টু আর কিউব, এখানে 8.4 রয়েছে, তাহলে আমি এখানে 84/10 করে লিখে দিতে পারি 3 বার, সমান 1/3 ইন্টু পাই ইন্টু আর স্কোয়ার, যেটা আমাকে বার করতে হবে, ইন্টু এইচ হচ্ছে 189/10, এটা করতে পারি। ওকে, এবার এখান থেকে দেখো নিচে 3 কেটে যাবে প্রথম, তারপর এখানে একটা 10 কাটবে, ওকে কেটে গেল। এরপর কি কাটবে, এটা দেখো 3 দিয়ে কাটবে, 3 6 18, 3 3 9, এটা 3 দিয়ে কাটবে 3 28, আবার এটা 3 দিয়ে কাটবে 3 21, আবার এটা 3 দিয়ে কাটবে 3 28, এটা আবার 7 দিয়ে কাটবে 3, এটা আবার কাটবে 7 দিয়ে 12, আবার এটা 3 দিয়ে কেটে যাবে 4। তাহলে এখান থেকে কি পাচ্ছ, পাই কেটে গেছে, সরি। তাহলে এখানে কি পাচ্ছ, এই দিকটা যদি এদিকে নিয়ে আসি, যে আর স্কোয়ার সমান 4 গুণিত 4 গুণিত 28 গুণিত 28 বাই নিচেতে 10 গুণিত 10, তাহলে আর সমান কি হবে, এটারই বর্গমূল চলে আসবে, যদি আমি স্কোয়ারটাকে হাঁটি, তাহলে এটাকে আর টুকতে পারছি না। তাহলে কি হবে, এখান থেকে আমি সব একটা একটা করে পেয়ে যাবো, অর্থাৎ 4 গুণিত 28/10 সমান 100, 4 28 112 বাই 10 সমান হচ্ছে 11.2 সেন্টিমিটার। অপশন নাম্বার 4 রয়েছে সঠিক উত্তর। নেক্সট, একটি সমান্তরাল এবিসিডি এর ক্ষেত্রফল, প্যারালোগ্রাম এটা, হ্যাঁ সমান্তরাল চলে এসছে, প্যারালোগ্রামের এবিসিডি এর ক্ষেত্রফল 300 স্কোয়ার সেন্টিমিটার, এবি এবং সিডি এর মধ্যে দূরত্ব যথাক্রমে 20 সেন্টিমিটার এবং বিসি এবং এডি এর মধ্যে দূরত্ব 30 সেন্টিমিটার, তাহলে সমান্তরাকের সামান্তরিকটির পরিধি কত? এটা হলো সামান্তরিকটি, এটা হচ্ছে ধরে নাও এ বি সি ডি। এবার এখানে এদের ক্ষেত্রফল দিয়ে দিয়েছে 300, এবি আর সিডির মধ্যে দূরত্ব, তাহলে এবি আর সিডির মধ্যে দূরত্ব হচ্ছে 20 সেন্টিমিটার, দূরত্ব বলতে লম্ব বোঝায়, তাহলে এটা হচ্ছে 20। ঠিক অনুরূপভাবে এই দুটোর মধ্যে দূরত্ব, অর্থাৎ বিসি আর এডির মধ্যে দূরত্ব, যেটা যদি আমি এইরকম ভাবে অঙ্কন করি এখানে, তাহলে এটা হচ্ছে 30। তাহলে আমরা জানি যে ডিসি, যদি আমি এখানে আমাকে যা পরিধি বার করতে হবে, মানে আমাকে ডিসি বা এবি আর বিসি এই দুটোর মান জানতে হবে, অর্থাৎ দৈর্ঘ্য আর প্রস্থটার মান জানতে হবে। তাহলে আমরা ক্ষেত্রফলের ক্ষেত্রে জানি যে এর দেখো হাইট ভূমি গুণিত উচ্চতা, তাই না? তাহলে এর ভূমি হচ্ছে দেখো সিডি, তাহলে সিডি গুণ উচ্চতা কত আছে 20 এই ক্ষেত্রে, তাহলে সেটার সমান হচ্ছে 300, ক্ষেত্রফল তো দিয়ে দিয়েছে। আবার এই দিক থেকে যদি এইটাকে ভূমি ধরো, তাহলে এডি গণিত উচ্চতা সেই ক্ষেত্রে 30, সেটা সমানও 300। এখান থেকে আমি পাবে এডি সমান 10, এখান থেকে পাবে সিডি সমান 15, তার মানে কি সিডি মানে 15, যদি এইটা মানে 15 আর এইটা হচ্ছে 10, তাহলে দেখো আমি পরিধি বার করতে পারবো।
পরিধি যদি 2 গণিত দৈর্ঘ্য প্লাস প্রস্থ মানে 15 প্লাস 10 সমান 25, 2 50। অপশন নাম্বার 4 রয়েছে সঠিক অ্যান্সার। নেক্সট, একটি লাইব্রেরিতে পদার্থবিজ্ঞানের বইয়ের সাথে গণিতের বইয়ের সংখ্যার অনুপাত, এটা 13টা নাম্বার, পদার্থবিজ্ঞানের বই এবং রসায়নের বইয়ের অনুপাতের সমান। যদি 144টি গণিতের বই এবং 100টি রসায়নের বই থাকে, তাহলে গণিত এবং পদার্থবিজ্ঞানের বই মোট সংখ্যার সাথে রসায়ন এবং পদার্থবিজ্ঞানের বইয়ের মোট সংখ্যার অনুপাত কত? তাহলে এখানে কি বলেছে আমাকে যে পদার্থবিজ্ঞান বইয়ের সাথে গণিতের বইয়ের সংখ্যার অনুপাত। গণিতের বই হচ্ছে 144টি, তো পদার্থবিজ্ঞান আমাকে যেহেতু দেওয়া নেই সেটা ধরে নিলাম এক্স। তাহলে এক্স এর সাথে 144-এর যা অনুপাত, রসায়ন বইয়ের সাথে পদার্থবিজ্ঞান বইয়ের অনুপাত সমান, অর্থাৎ তখন সেটা হচ্ছে যে গণিতের সংখ্যার অনুপাত, যেটা এটা কথাটা একটু উল্টো আসবে, অর্থাৎ গণিতের সাথে পদার্থবিজ্ঞানের যেটা সম্পর্ক, অর্থাৎ এর সাথে যেটা এর অনুপাত, সেটা হবে এর সাথে রসায়ন বইয়ের যেটা রয়েছে 100টি তার অনুপাতের সাথে সমান। এটা বাংলা করার জন্য এরকম একটু চেঞ্জ এসছে কথাটাতে। পদার্থবিজ্ঞান বইয়ের সাথে গণিতের বইয়ের সংখ্যার যে অনুপাত, পদার্থবিজ্ঞান বইয়ের সাথে রসায়ন বইয়ের সেই অনুপাতের সমান। বা এখানে বলতে পারো প্রথমে যে পদার্থবিজ্ঞান রয়েছে এটার জায়গায় গণিত বই আসবে, আর গণিতের জায়গায় পদার্থবিদ্যা আসবে বা পদার্থবিজ্ঞান আসবে। ঠিক আছে, তাহলে গণিতের সাথে গণিত হচ্ছে 144টি, পদার্থবিজ্ঞান হচ্ছে এক্সটি, তার সাথে যেটা অনুপাত ঠিক একই রকম ভাবে পদার্থবিজ্ঞানের সাথে রসায়নের অনুপাত সমান। তাহলে এখান থেকে আমি এক্স এর ভ্যালু বার করে নেবো ফার্স্ট, অর্থাৎ পদার্থবিজ্ঞান কয়টি, এক্স আসবে √144 × 100, যেখান থেকে পাচ্ছ 12 × 10 সমান হচ্ছে 120টি। তাহলে এখান থেকে পাচ্ছ পদার্থবিজ্ঞান পেয়ে গেলে 120। তাহলে এবার কি বলছে, গণিত এবং পদার্থবিজ্ঞানের বইয়ের মোট সংখ্যা। তাহলে গণিত ম্যাথ প্লাস পদার্থবিজ্ঞান এই দুটোর মধ্যে কত সংখ্যা হচ্ছে, ছিল অঙ্ক 144, পেলে এটার 120, মানে হচ্ছে 264। আর একটা কি বলেছে, রসায়ন কেমিস্ট্রির সাথে পদার্থবিজ্ঞান এদের মধ্যে ছিল, এর ছিল 100 আর এ বেরোলে 120, মানে হচ্ছে 220 সরি। তাহলে এদের মধ্যে রেশিওটা কত, অর্থাৎ 264:220। ওকে, এখানে যদি আমি কাটাকাটি করি, কি দিয়ে কাটবে, 22 দিয়েই কেটে যাবে মনে হচ্ছে। 22 একে 22, 22 2 44, আর এখানে 22 একে 22, এটা তার 12:10 আসছে, আবার একবার কাটবে, তার 6:5। 6:5 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশন 3 রয়েছে সঠিক উত্তর। ডেটার মিডিয়ান এবং পরিসরের গড় কত? পরিসর রেঞ্জ হচ্ছে হাইয়েস্ট অ্যান্ড লোয়েস্টের মধ্যে ডিফারেন্স, আর এখানে আমাকে মিডিয়ান মানে মধ্যমা বার করতে হবে। তাই জন্য আমাকে কি করতে হবে, সংখ্যাটিকে বা পরিসংখ্যাটিকে ডিসেন্ডিং অর অ্যাসেন্ডিং অর্ডারে বা ছোট থেকে বড় বা বড় থেকে ছোটতে সাজাতে হবে। তাহলে কি হবে, সাজিয়ে নিয়ে আমি, তারপর থেকে ছোট রয়েছে 31, তারপর 36, তারপর 38, নেক্সট রয়েছে 40, তারপর রয়েছে 42, তারপর রয়েছে 44, তারপর 45, তারপর হচ্ছে 52, 55 অ্যান্ড 60। তাহলে এর মধ্যে মিডিয়ান কি হবে, মিডিয়ান দেখো টোটাল নাম্বার কটা রয়েছে, 1 2 3 4 5 6 7 8 9 10টা, তার মানে 5 আর 6টা হবে। তাহলে দেখো 4 5 আর 6 42 আর 44-এর এভারেজ যেটা, তাহলে মিডিয়ান কত হবে, মিডিয়ান হবে 42 + 44/2, বা বলতে পারো 43, আমি বার করে নিলাম। আর এখানে রেঞ্জ কত বা পরিসর যেটা আছে, রেঞ্জ হচ্ছে হাইয়েস্ট মাইনাস লোয়েস্ট, এটা হাইয়েস্ট হচ্ছে 60, লোয়েস্ট হচ্ছে 31, তাহলে পাচ্ছি 29। তাহলে এদের মধ্যে কি গড়, সেটা অর্থাৎ মিডিয়ান আর পরিসর এদের গড় কত, অর্থাৎ 43 + 29/2, তাহলে সে 72/2 ইকুয়াল টু হচ্ছে 36। অপশন 4 রয়েছে সঠিক অ্যান্সার। 41, x5, 5x এবং 44 দুই অঙ্কের সংখ্যা গড় হলো 57, এইরকম অঙ্ক আগের সেট একটা করেছো। তাহলে x + 5 এবং 2x - 9 এর গড় কত? এখানে x5 আর 5x বলতে কিন্তু গুণ সম্পর্ক নেই, এটা হচ্ছে একটা অঙ্ক বুঝিয়েছে x এর। তাহলে এখান থেকে বলতে পারি যে 41 প্লাস x5 যেটা রয়েছে সেটা হচ্ছে 10x + 5 প্লাস 5x যেটা রয়েছে সেটা হচ্ছে 5 × 10 + x, সংখ্যাগুলোকে যদি আমি ভেঙে নিই, +44
সমান হচ্ছে চারটি সংখ্যার গড় 57, মানে টোটাল যেটা সেটা হচ্ছে একে 4 দিয়ে গুণ করে দাও, মানে 228। ওকে, তাহলে এখান থেকে দেখো এবার আমি পাচ্ছি 10x আর এখানে x 11x প্লাস এখানে 5 আর 50 55 সমান 228 মাইনাস এই 41 আর 44 যোগ করলে 85। তাহলে 11x সমান এই 55টাও আবার বিয়োগ হবে, অর্থাৎ 228 মাইনাস 85 মাইনাস 55 বা 11x, এই যোগ বিয়োগ গুলো সব যদি আমি করি তাহলে পেয়ে যাব 88 বা x সমান পাবো 8। x সমান যদি 8 হয় তাহলে আমাকে x প্লাস 5 এর ভ্যালু হচ্ছে 13, আর 2x মাইনাস 9 মানে হচ্ছে 16 মাইনাস 9 সমান হচ্ছে 7। তাদের গড় কত? তাহলে 13 আর 7 এর গড় কত হবে? 13 প্লাস 7/2 বা 20/2 বা 10, গড় হবে 10। অপশন একে রয়েছে সঠিক উত্তর। নেক্সট, যখন 55, 50, 23 এবং 22 এর প্রতিটি থেকে x বিয়োগ করা হয় তখন এই ক্রমে প্রাপ্ত সংখ্যাগুলি সমানুপাতে হয়। পরপর মানে সমানুপাত থাকে। তাহলে 3, 7 এবং x এর চতুর্থ সমানুপাতিক কি হবে? তাহলে ফার্স্টে আমাকে প্রথম থেকে দেখতে হবে যে প্রত্যেকটি থেকে কোন সংখ্যাটিকে বাদ দিলে আমার x সেটা একটা সমানুপাতি হচ্ছে। তো সেটা তো আমি জানি না, কারণ উত্তরে অপশনসে যেহেতু x এর ভ্যালু নেই দেওয়া, তো আমি সেটা অপশন টেস্ট করে করতে পারবো না। তাহলে আমি ধরতে হবে যে 55 মাইনাস এক্স বাই 50 মাইনাস এক্স সমান 23 মাইনাস এক্স বাই 22 মাইনাস এক্স। ওকে, এইটা। তো এখান থেকে আমাকে কি করতে হবে, এবার যোগ ভাগ প্রক্রিয়া বলে আমরা একটা প্রক্রিয়া জানি, যোগ ভাগ প্রক্রিয়া, যেটা আমাকে এটাকে অনেক সংক্ষিপ্ত আকারে নিয়ে চলে আসবে। সেটা হচ্ছে কি, যেটা হবে একবার যোগ করব একবার বিয়োগ করব। তাহলে 55 মাইনাস এক্স প্লাস 50 মাইনাস এক্স বাই 55 মাইনাস এক্স মাইনাস 50 প্লাস এক্স সমান 23 মাইনাস এক্স প্লাস 22 মাইনাস এক্স বাই 23 মাইনাস এক্স মাইনাস 22 প্লাস এক্স। এখানে ওপর থেকে দেখো পাবে এক্স আর এক্স যোগ হয়ে যাবে, তাহলে মাত্র -2x, আর এখান থেকে 5 - 2x বা যোগ হয়ে যাবে সবগুলোই। তাহলে সরি 105 - 2x বাই নিচে দেখো এক্স এক্স কেটে যাবে, আর 55 থেকে 50 মানে 5 সমান এখান থেকে কি পাচ্ছ 45 - 2x, আর নিচে দিকে কি থাকছে 23 থেকে 22 এক্স এক্স কেটে যাবে 1। এইটা এবার যদি কোণে কোণে গুণ করে নাও, কোণে কোণে গুণ করলে পাবে যে 45কে এটা দিয়ে যদি আগে গুণ করি আমি, তাহলে 225 মাইনাস 10x সমান 105 মাইনাস 2x বা মাইনাস 8x সমান 120 মাইনাস 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 কেটে যাবে বা 8 ইকুয়াল টু 15। তাহলে 8 এর ভ্যালু এলো কত? এই x এর ভ্যালু, সরি x এর ভ্যালু এলো 15। তাহলে x এর ভ্যালু 15 যদি পাই, মানে বুঝে গেলাম যে এগুলো থেকে সব যদি আমি 15 করে বাদ দিয়ে দিই তাহলে এদের মধ্যে একটা সমানুপাতিক সম্পর্ক আসবে। কিন্তু সেটা আমার উত্তরে চাইনি, আমার অ্যাকচুয়ালি চাই যে 3, 7 আর x এর চতুর্থ সমানুপাতিক, অর্থাৎ 3/7 সমান x বাই কত। এবার x এর ভ্যালু তো আমি পেয়ে গেছি 15 হবে, তাহলে 15 বাই কত। তাহলে এখানে কি হচ্ছে, এটা 5 গুণ হয়ে গেছে না, 3 5 15 হয়েছে, তাহলে এটা 5 গুণ হয়ে যাবে, 5 7 35। তাহলে অপশন 2 এ রয়েছে সঠিক অ্যান্সার। পরবর্তী, একটি ট্রেন একটি নির্দিষ্ট গতিতে 108 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে। যদি এর গতিবেগ 18 কিলোমিটার বৃদ্ধি করা হয় প্রতি ঘন্টায়, তবে তার দূরত্ব অতিক্রম করতে এটি 18 মিনিট কম সময় নেবে। ট্রেনের আসল গতি কত ছিল? তাহলে যখন আসল গতি ছিল তখন ধরে নাও আসল গতি ছিল x কিলোমিটার প্রতি ঘন্টা, তাহলে তখন সময় লাগাতো এত ঘন্টা। এখন কি হচ্ছে, তার গতিবেগ 18 কিলোমিটার প্রতি ঘন্টা বেড়ে গেছে, মানে হয়ে গেছে 108 বাই এক্স প্লাস 18। তাহলে এখন সময় লাগাচ্ছে 108 বাই এক্স প্লাস 18। এবার দেখো সময় বেশি কখন লাগতো, যখন গতিবেগ কম ছিল, অর্থাৎ এখানে। আর সময় কম এখানে লাগছে, কত কম লাগছে বলেছে? 18 মিনিট কম লাগছে। তাহলে এটা থেকে যদি এই সময়টা থেকে এই সময়টা যদি বাদ দিয়ে দিই, সেটা হচ্ছে 18 মিনিটের সমান, কিন্তু এখানে তো সব ঘন্টাতে আছে, তাহলে 18 কে আমাকে ঘন্টাতে কনভার্ট করে নিতে হবে 60।
ওকে, এবার আমি কি করব, এবার এখান থেকে দেখো আমি 3/10 পেয়ে যাব কাটাকাটি করে। এটাকে আমি করে নেবো যোগ বিয়োগ, যা এক্স ইন্টু এক্স প্লাস 18। তাহলে এখান থেকে আমি পাচ্ছি কাটাকাটি চলে যাবে ম্যাক্সিমাম টাইম, যেটা এক্স প্লাস 18 মানে যেটা হবে 108কে 108 এক্স প্লাস 108কে 18 দিয়ে গুণ, যেটা হবে 1944, আবার মাইনাস এদিকে 108 এক্স থাকবে সমান 3/10। এখানে এই 108 এক্সটা তো কেটে গেল, তাহলে 1944 বাই এক্স স্কোয়ার প্লাস 18x সমান 3/10। ঠিক আছে, 1 আর 9 10, 10 আর 8 18, তাহলে দেখো 3 দিয়ে এটা কেটে যাবে। 3 দিয়ে যদি এটাকে কেটে দাও, 3 6 18, 1 4 3 4 12, 2 4 3 8 24, 648 আসছে। তাহলে আমি বলতে পারি এক্স স্কোয়ার প্লাস 18x সমান 6480 কোণে কোণে গুণ করে, বা একটা দ্বিঘাত সমীকরণ আসবে এক্স স্কোয়ার প্লাস 18x মাইনাস 6480 সমান 0। এটাকে কিভাবে ক্যালকুলেট করবো আমরা? এটাকে দ্বিঘাত সমীকরণ যত তাড়াতাড়ি করা যেতে পারে বা যেভাবে করা যেতে পারে, যে এক্স স্কোয়ার এটা আসবে প্লাস 90x মাইনাস 72x মাইনাস 6480 সমান 0। এবার এখান থেকে আমি পেয়ে যাচ্ছি যে একটা আসবে এক্স প্লাস 90 আর একটা হবে এক্স মাইনাস 72 সমান 0। তাহলে এখান থেকে আমি পাবো এক্স এর ভ্যালু হচ্ছে মাইনাস 90 আর এখানে এক্স এর ভ্যালু 72। পজিটিভ ভ্যালুটা আমাদের অ্যান্সার, যেটা রয়েছে 72, অপশন 2 এ। ওকে, নেক্সট 14 নাম্বার একটা সমীকরণ। তাহলে সবার ফার্স্টে কি হবে, অফের কাজ হবে 5 অফ 2 মানে হচ্ছে 10, এখানে ভাগ হয়ে যাবে এটা 15, তাহলে 15 গুণিত 10 মানে হচ্ছে যাবে 150, 60 মাইনাস 150 মানে হয়ে যাবে মাইনাস 90, বাইরে মাইনাস আছে মানে প্লাস হয়ে যাবে, ওপরে এখানে রয়েছে 30 প্লাস 90 মানে হয়ে যাবে 120, যেটা 24-এর সাথে যোগ হয়ে যাবে, 24-এর সাথে যোগ হয়ে গেলে হয়ে যাবে 144, তাহলে হয়ে যাবে 36/144 বা 1/4। অপশন একে রয়েছে সঠিক আনসার। একজন ব্যক্তি স্থির জলে 10 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে সারি করতে পারে, মানে সাঁতার কাটতে পারে। স্রোতের গতি 1.1/9 মিটার প্রতি সেকেন্ড। তাহলে উজানে মানে স্রোতের বিপরীতে 72 কিলোমিটার দূরত্ব সাঁতার কাটতে তার সময় কত লাগবে? তাহলে এখানে কি বলেছে, তার যে স্রোতের গতিবেগটা কত, যেটা 9 একে 10/9 বলতে পারি, 10/9 মিটার প্রতি সেকেন্ড। একে আমি কিলোমিটার প্রতি ঘন্টা করে নেবো, কারণ এটা তো দেওয়া আছে কিলোমিটার প্রতি ঘন্টায়, আমাকে অ্যান্সার চেয়েছে ঘন্টাতে, তাই জন্য আমাকে 18/5 দিয়ে গুণ করে নেবো। তাহলে এখান থেকে পাচ্ছি 2, এখান থেকে এটা পাচ্ছি 2, মানে 4 কিলোমিটার পার ঘন্টা, মানে স্রোতের গতিবেগ হচ্ছে 4 কিলোমিটার প্রতি ঘন্টা। আমরা কি জানি, আমরা জানি যে যখন স্থির জলে আমাদের যা গতিবেগ হয়, স্রোতের বিপরীতে যখন আমরা যাই তখন সে আমাদের গতিবেগ থেকে স্রোতের গতিবেগটা বিয়োগ হয়ে যায়। তার স্রোতের বিপরীতে বা ঊর্ধ্বে বা আপস্ট্রিমে আমাদের গতিবেগ কত হবে, 10 মাইনাস 4 সমান 6 কিমি পার ঘন্টা। ঠিক আছে, কারণ সেখানে ব্যক্তির গতিবেগ বা তার গতিবেগ থেকে স্রোতের গতিবেগ বিয়োগ। তাহলে এই গতিবেগে 72 কিলোমিটার যেতে সময় কত লাগবে, 72/6 মানে হচ্ছে 6 12 72 ঘন্টা, 12 ঘন্টা। অপশন 2 এ রয়েছে সঠিক উত্তর। নেক্সট, একটি নির্দিষ্ট কাজ করতে এ এবং বি এর দক্ষতার অনুপাত 7:6। একসাথে কাজ করলে তারা একই কাজ 21 দিনে সম্পন্ন করতে পারে। একই কাজের কোন অংশ বা কোন অংশ বি একাই 26 দিনে সম্পন্ন করবে? দেখো, দক্ষতার অনুপাত তো বলে দিয়েছে 7:6, মানে এ যদি 7 ইউনিট কাজ করে তাহলে বি করে 6 ইউনিট কাজ। ওকে, তাহলে এবার একদিনে তারা কত করছে, যদি এ করে 6 এ করছে 7, তাহলে একদিনে করছে 7 প্লাস 6 সমান 13 ইউনিট কাজ। এবার বলছে তারা একসাথে 21 দিনে কাজটাকে করে দেয়, তাহলে মোট কাজ কত? তাহলে মোট কাজ হচ্ছে 13 প্লাস 13 গুণ 21, 13কে 21 দিয়ে গুণ করলে আমি মোট কাজ পাবো, যেটা হচ্ছে 273 ইউনিট। তো এই কাজের কতটা বি 26 দিনে করতে পারবে? তাহলে বি 26 দিনে কতটা করে, প্রতিদিন 6 ইউনিট করে করলে বি 26 দিনে কতটা করে, তাহলে 26 গুণিত 6, 26 গুণিত 6 কত হবে, 156 একক।
তাহলে এটা কত অংশ? এই 156টা 273 কত অংশ? তাহলে 273 মধ্যে 156, এটা আমাকে ক্যালকুলেশন করে নিতে হবে। কাটাকাটি কি দিয়ে কাটবে দেখো, 3 দিয়ে তো কাটছে। 3 9 27, 3 1 3, 3 5 15, 3 2 6, 7 13 91, 4 13 52, মানে 4/7 অংশ। তাহলে বি একাই 26 দিনে সেই কাজটি 4/7 অংশকে কমপ্লিট করতে পারবে। অপশন নাম্বার 3 রয়েছে সঠিক উত্তর। নেক্সট, 8% প্রতি বছরে 5 বছরের জন্য একটি রাশির সুদ হয় 3,960 টাকা। 12% হারে 6.23 বছরের জন্য একই রাশির সরল সুদ কত হবে? কি হবে এখানে? সিম্পলি যে এখানে তোমার সুদ হচ্ছে দেখো 8 বছরে 5 বছর, সরল সুদ বলেছে তো না, তাহলে কি হয়? গুণ হয়ে যায়, 8 গুণিত 5 মানে 40%। তাহলে 40% সমান হচ্ছে তোমার 3,960 টাকা। এবার 12% হারে 6.23 বছর, 6.23 বছর মানে 12 গণিত 6.23 কে পূর্ণ ভেঙে না 6 18 প্লাস 2/20/3, তাহলে এইটা। তাহলে 3 4 12, তার 4 20, 80% হয়ে যাবে। দেখো এখানে 40% যা ছিল 80% কি হবে? তার দ্বিগুণ, স্বাভাবিকভাবে। তার 40% যদি এটা হয় 80% তার দ্বিগুণ হবে, তাহলে 3,960-এর দ্বিগুণ হচ্ছে 7,920। অপশন নাম্বার 2 এ রয়েছে সঠিক অ্যান্সার। কামাল তার মাসিক আয়ের X% সঞ্চয় করে। যখন তার মাসিক ব্যয় 20% বৃদ্ধি পায় এবং মাসিক আয় 26% বৃদ্ধি পায়, তখন তার মাসিক সঞ্চয় 60% বৃদ্ধি পায়। এক্স এর মান কত? তাহলে তার এক্সপেন্স মানে ব্যয়, যদি আমি লিখি ব্যয়, আর এদিকে তার সেভিংস মানে সঞ্চয়। তো এক্সপেন্স কত হচ্ছে? যখন 20% বৃদ্ধি পাচ্ছে, তখন তার সঞ্চয় কি হচ্ছে? 60% বৃদ্ধি পাচ্ছে। তার পিছনে দায়ী কে? তার পিছনে দায়ী হচ্ছে মাসিক আয়, যেটা 26% বৃদ্ধি হচ্ছে। আমি তো এটা কি নয়, সরি, এমনি মেথডে করে দেবো। ওকে, নর্মালি শর্টে, নয়তো এটাকে একটু লেন্দি হয়ে যাবে বা পড়তে অনেক বেশি সময় চলে যাবে। তাহলে এখানে যদি আমি পার্থক্য দেখি, তাহলে এখান থেকে আমি পার্থক্য দেখতে পাবো এটা 6, আর এখানে আমি পার্থক্য পেয়ে যাবো 34। তাহলে সেখান থেকে আমি কি ব্যয় আর সঞ্চয়ের মধ্যে অনুপাত পেয়ে যাবো, যেটা হচ্ছে 17:3। তাহলে 17 যদি ব্যয় হয়, সে 3 সঞ্চয় করছে, তাহলে এক্স এর মান কত? তাহলে এক্স এর মান কত হবে? দেখো 3 সঞ্চয় যেটা করছে সেটাই তো, সঞ্চয় যেটা করছে সেটা কত? 17-র মধ্যে 17 যদি এ হয় তার 3, তার টোটাল কত হচ্ছে? 20। তাহলে 20-র মধ্যে 3 সে সঞ্চয় করছে, তাই তার পার্সেন্টেজ কত? 5, মানে 15%। তাহলে সে 15% অ্যাকচুয়ালি তার সঞ্চয় হচ্ছিল। তাহলে এক্স এর ভ্যালু হচ্ছে 15। অপশন 4 এ রয়েছে সঠিক অ্যান্সার। নেক্সট, কিছু ফল 100 টাকায় 11টি দরে কেনা হয় এবং তার দ্বিগুণ কেনা হয় 100 টাকায় 8টি দরে। যদি সব ফল 100 টাকায় 9টি দরে বিক্রি হয়, তাহলে লাভ বা ক্ষতির শতকরা হার কত? তাহলে কি হচ্ছে? দেখো এখানে যে বলেছে 11টি দরে 100 টাকায়, আর এখানে বলেছে 8টি দরে, এদের লসাগু করে নিয়ে মোট ফলটাকে অ্যাজিউম করবে। তাহলে 8 আর 11 লসাগু হচ্ছে 88, তো ধরি 88টা ফল কিনেছে ফার্স্টে। তাহলে 88টি ফলের দাম কত? 11 টাকায় 11টা কিনে 100 টাকায়, তাহলে 11-র 8 গুণ কিনেছে, মানে আর খরচ হচ্ছে 800 টাকা, 8 গুণিত 100। তাহলে প্রথমে 11টি দরে, অর্থাৎ এই দরে 88টি ফল কিনেছে, আর এই 100টিতে 8টা, 100 টাকায় পাই 8টা, সেই হিসাবে কিনেছে তার ডবল ফল, মানে 88 ডবল হচ্ছে 164, সরি 176। তাহলে এই 176টি ফল কিনেছে কিসের দরে? 100 টাকায় 8টি দরে। তাহলে 8টাতে যদি পায় 100 টাকায়, তাহলে 176টা পাবে। দেখো 8কে 22 দিয়ে গুণ করলে 176, তাহলে 2200 টাকা। তাহলে টাকা লাগবে কত? এই 176টি দাম হচ্ছে 2200 টাকা। তাহলে মোট খরচ কত পড়লো? মোট লেবু কটা কিনলো বা ফল কটা কিনলো? 88 আর 176কে যোগ করে দাও। 88 আর 176কে আমি যোগ যদি করি, তাহলে পাচ্ছি 264। তাই 264টির দাম পড়ছে তার 3000 টাকা। এইটা হচ্ছে তার ক্রয় মূল্য পড়লো বা সিপি। এবার সে বিক্রি করছে 100 টাকায় 9টি, মানে 9টি ফলের দাম হচ্ছে 100 টাকা। তাহলে একটার দাম হচ্ছে 100/9 টাকা। তাহলে একটার দাম যদি 100/9 হয়, তাহলে 264টা ফল আছে, তাহলে 264টা কত? এত, তাই না? তাহলে 9 দিয়ে এটাকে কাটবে। 9 দিয়ে যদি আমি এটা কাটার চেষ্টা করি, 9 2 18, আর এখানে থাকছে 6 2 8, না কাটবে না।
ঠিক আছে, 3 দিয়ে কাটবে, 3 লিখতে পারি এখানে, 3 দিয়ে 3 8 এ 24 আর 2 3 8 এ 88, মানে এখান থেকে পাচ্ছি 8,800 বাই 3 টাকা। তাহলে এখানে 8,800 বাই 3, সেটা দেখো 3,000 থেকে কম, তাই না? তার মানে লোকসান করছে সে, কারণ 3,000 যদি হতো মিনিমাম এখানে 9,000 বাই 3 হতে হতো। তাহলে এইটা হচ্ছে তার সেলিং প্রাইস। ওকে, তার মানে কি, সে লোকসান করছে। তো লোকসান কত করছে, তাহলে ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্যকে বাদ দিয়ে দাও, তাহলে 3,000 থেকে বাদ চলে যাবে 8,800 বাই 3 টাকাটা। তাহলে এখান থেকে 9,000 থেকে 200 বাই 3 পাবে। এটা হচ্ছে তার লোকসান, 200 বাই 3। কার পিছনে লোকসান? এটা হচ্ছে তার লস। পার্সেন্টেজ অফ লস কত? লস যেটা রয়েছে 200 বাই 3, কতর মধ্যে? 3,000-এর মধ্যে। 3,000 টাকা দিয়ে সে কিনেছিল, সিপি ইন্টু 100। বা এটাকে যদি আমি এরকম ভাবে লিখি, 200 বাই 3 গুণ 1 বাই 3,000 ইন্টু 100। এখানে 0 0 0 0 কাটবে, এই একটা শূন্যর সাথে এই একটা শূন্য কাটবে। ওকে, আর কি কাটবে? 3 3 9। তাহলে এখান থেকে পাচ্ছ 20 বাই 9 বা 2 পূর্ণ 2 বাই 9% লস। তাই তার লস হচ্ছে 2 পূর্ণ 2 এর 3%, সরি 2 এর 9%। অপশন 3 রয়েছে সঠিক অ্যান্সার। নেক্সট কি রয়েছে, যে 270 টাকায় একটি জিনিস বিক্রি করে একজন দোকানদার 20% লাভ করে। যদি সে 210 টাকায় বিক্রি করে, তাহলে তার লাভ বা ক্ষতি কত? তাহলে কি হচ্ছে, এখানে সে 270 টাকায় বিক্রি যখন করছে তখন 20% লাভ। 20% লাভ বলতে 100 টাকার জিনিসকে 120 টাকায় বেচা, মানে 120% সমান হচ্ছে 270। তাহলে আমাকে বার করতে হবে 210টা কত পার্সেন্ট। তাহলে কম হবে স্বাভাবিকভাবেই, তাহলে 210 বাই 270 ইন্টু 100। 0 0 কাটবে, 3 7 3 9, তাহলে হচ্ছে 700 বাই 9। এটা সরি, এটা 120, 210 বাই 270 ইন্টু 120। তাহলে এখানে 0, এখানে কাটছে 7, এখানে কাটছে 9, এটা 2 দিয়ে বা কাটবে, 3 দিয়ে কাটবে 3, এখানে 3 দিয়ে 40। তাহলে পাচ্ছ 280 বাই 3। এটা কত? 280 বাই 3। তাহলে লোকসান হবে কত? লোকসান যেহেতু 280 বাই 3টা থাকে 100 থেকে কম, তাহলে লোকসান হচ্ছে 100 মাইনাস 280 বাই 3, বা মানে হচ্ছে 20 বাই 3। 20 বাই 3 মানে হচ্ছে 6 পূর্ণ 2 বাই 3%। তাহলে লোকসান হচ্ছে 6 পূর্ণ 2 এর 3 লোকসান। অপশন 2 এ রয়েছে সঠিক অ্যান্সার। নেক্সট একটা সিম্পলিফিকেশন রয়েছে, আবার মান নির্ণয়। প্রথমেও তাই, এখানে অফ হবে, অর্থাৎ 7 কেটে দিয়ে কেটে যাবে 3। তাহলে এখানে উপরে পড়ে থাকবে 6.25 প্লাস এখানে 6 3 18 মাইনাস 3। ওপরে কাজ শেষ। নিচেতে রয়েছে 3/4 অফ, এখানে আসবে বিয়োগটা হয়ে 15.8 থেকে 3.4, মানে এটা গুণটা হয়ে যাবে তোমার 12.4, যোগ এখানে 5-এর সাথে 2.39 গুণ হবে, যেটা হচ্ছে 11.95। এবার এইখানে যদি কাটো, তাহলে কাটলে পাবে 3.1, যেখান থেকে আমি পাচ্ছি ওপরে পাবে তোমার এখানে 18, 6.5 24.5, 2 5 থেকে 3 বাদ, মানে হবে 21.25, আর নিচেতে এখান থেকে পাচ্ছ 9.3 প্লাস 11.95, নিয়ে পাচ্ছ 21.25 বাই 21.25 যোগ করলে বা 1। অপশন 2 এ রয়েছে সঠিক অ্যান্সার। Next রয়েছে study the pie chart which shows the sales distribution of products A, B, C, D and E of a company XYZ in 2019, and the answer of the questions that follows. Total number of units sold is 22,500. If the total number of units of the products sold in 2020 is 20% more than that in 2019, and the sales distribution of all the products remain the same, then what will be the difference between the number of units of products E and D sold in 2020? এবার বাংলায় বলে দিই, যেখানে একটা পাই চার্ট দেওয়া আছে, যে পাই চার্টে একটা XYZ কোম্পানির 2019 সালের বিভিন্ন প্রোডাক্টসের সেল দেওয়া আছে, যে A, B, C, D, E প্রোডাক্টস কত কত সেল হয়েছে, এবং টোটাল নাম্বার অফ ইউনিট যেটা সেলের, আর মোট যত প্রোডাক্ট সেল হয়েছে তার নাম্বার হচ্ছে 22,500। এবার কি বলছে,
যে 2020 সালে 2019-এর থেকে 20% বেশি বিক্রি হয়েছে, কিন্তু তাদের মধ্যে অনুপাত সেম আছে, অর্থাৎ প্রপোর্শন সেম আছে, তাহলে ই আর ডি এর মধ্যে বিক্রি হওয়া জিনিসের পার্থক্য কত 2020? তাহলে সবার প্রথমে কি আছে, 2019 সালে নাম্বার অফ টোটাল প্রোডাক্টস বিক্রির সংখ্যা দিয়ে দিয়েছে এখানে, তাহলে নাম্বার 2020 আমি বার করে নেবো। 20 কি হয়েছে, 20% বেড়ে গেছে, তাহলে হয়েছে কত, 22,500 গুণিত 120/100। এটা হচ্ছে 2020-তে। এখানে যদি 00 কে কেটে দাও, তাহলে 225 × 120 দিয়ে পাবে আমি 270, 27,000। তাহলে 2020-তে মোট বিক্রি হচ্ছে 27,000। এবার আমাকে কার কাজ চাই, ই আর ডি এর। ই এর মান দিয়েছে এখানে 165.6 ডিগ্রি, তাহলে 165.6 বাই টোটাল কোণ হয় 360 ডিগ্রি ইন্টু 27,000। তাহলে মোট বিক্রি হচ্ছে ই এর এত। এখানে আমি যদি এটাকে কাটাকাটি করি, দশমিকটাকে তুলে দিই, যদি নিচে তার একটা শূন্য বসিয়ে দিই, এখানে দুটো শূন্যর সাথে এখানকার দুটো শূন্য কেটে দাও, ঠিক। তারপর তুমি এখানে 36, এটাকে 9 দিয়ে কেটে দাও, 9 × 4 = 36, এটাকে 9 দিয়ে কেটে 9 × 3 = 27, 0 30 চলে আসছে, 4 দিয়ে এটা কেটে যাবে, 4 × 4 = 16, 4 × 14 = 56, এখানে গুণ করে দাও, 3 × 4 = 3 × 42, 12, তাহলে 12 42 12,420 এরকম কিছু একটা আসছে, ঠিক আছে। 12,420 ই। আর একটা কাকে বার করতে বলেছে, ডি। ডি এর মান হচ্ছে 90 ডিগ্রি, মানে 90/360 ইন্টু 27,000। তাহলে এখানে তো 4 দিয়ে কেটে যাবে, 4 দিয়ে এটা কেটে যাবে, 4 × 4 = 4 × 6 = 24, 3 0 4 7 28, 2 4 5 20, তাহলে 6,750। তাহলে এদের মধ্যে কি বলেছে, এবার ডি আর ই আর ডি এর মধ্যে ডিফারেন্স কত, অর্থাৎ 12,420 থেকে 6,750 বিয়োগ করে দাও। 0 5 আর কয় 12, 7 12, থাকছে 1 8, 8 আর কয় 14, 6 14, থাকছে 1 7, 7 আর কয় 12, 5 12, তাই 5,637 কারেক্ট অ্যান্সার অপশন 3 এ রয়েছে, দেখো সঠিক উত্তর। নেক্সট আর একটা সরল, যেখানেও তাই আমাকে ব্র্যাকেট ওয়াইজ কাজ করতে হবে। প্রথমে দেখো এই ব্র্যাকেট থেকে যদি আমি করি, অফ এর কাজ আগে হবে, যেখান থেকে আমি পাচ্ছি 3/28, ঠিক আছে। 3/28, এখান থেকে আমি পাচ্ছি 5 × 4 = 20 আর 1 = 21/4 গুণ এটা হবে 28/3 ইন্টু 3/35, ঠিক আছে। 3/35, এখান থেকে যদি আমি কাটাকাটি করে নিই এটাকে, তাহলে দেখো 4 × 7 = 28, 3 × 7 = 21, 7 × 5 = 35, আর কিছু কাটবে এখান থেকে না, তাহলে 3 × 7 = 21/5, এখান থেকে আমি পাচ্ছি 21/5। এইখান থেকে দেখো কি আসবে, 2/3 ইন্টু এখানে আসবে, দেখো 3 3টে কেটে যাবে, অফটা যেহেতু আগে কাজ হবে, তাহলে 5/4 থাকছে, এখানে হয়ে যাবে 4/5, তাহলে এখান থেকে পাচ্ছি 8/15। আর একটা রয়েছে এখানে কাজ, এই যে এই কাজটাতে আমি কি পাবো, যে 4/9 ভাগ, এখানে বিয়োগ হবে, নিচেতে থাকবে 10, ওপরে হবে কত, এখানে দেখাচ্ছে 2 2 5 3 6 - 5 গুণ 9/25, এখান থেকে আমি পাচ্ছি তাহলে 4/9 গুণ 10 ইন্টু 9/25। এবার এটাকে কাটাকাটি করতে হবে, 9 9 কেটে যাবে, 9 9 কাটলে এখানে 5 দিয়ে এটা কাটবে, 5 2, এখানে 5 5, তাহলে এখানে আছে 8 এর 5, তাহলে তিনটে জায়গা থেকে আমি পেয়ে গেলাম মান, তাহলে আসছে 8 এর 5 বিয়োগ 8 এর 15 যোগ 21 এর 5। এটা যোগ করতে হবে, এদের এলসিএম আসবে 15, 15 এলে 5 5 3 8 24 বিয়োগ এখানে আসছে 8 যোগ এখানে আছে 3 21 63। ওকে, এদের মধ্যে যদি আমি ক্যালকুলেশন করে নিই, তাহলে আমি পাচ্ছি 79/15, যেটা আমি পাচ্ছি 5 15 75 বাই 4 15, সরি 5 15 4/15। ওকে, যেটা রয়েছে আমাদের অ্যান্সার অপশন 2 এ রয়েছে সঠিক উত্তর। তো আর বাকি যে দুটো থাকে সেই দুটো তোমাদের পাই চার্ট থেকে ছিল, সেই জন্য দুটোকে এক্সট্রা অ্যাড করে নিই। তো এই ছিল তোমাদের 5-10-2021 থার্ড শিফটের ম্যাথ। আশা করছি তোমরা প্রত্যেকটা অঙ্ক বুঝতে পেরেছো। বুঝতে যদি কোনো সমস্যা থাকে কমেন্ট বক্সে কমেন্ট করে দাও। আর যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকো, চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকন কল করে রাখো। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, বন্ধুদের শেয়ার করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।